আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে কবির স্যার বলছি। আজকে আমি আর্থিক অবস্থার বিবরণী থেকে নিট মুনাফা নির্ণয় করব। শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে এখানে খেয়াল করি। এখানে একটি অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে। এটা হলো আমাদের অনুশীলনীর 12 নম্বর অঙ্ক, অর্থাৎ বইয়ের যে অনুশীলনী সেটার 12 নম্বর অঙ্ক। খাদিজা অ্যান্ড কোং এর 31শে ডিসেম্বর 2017 তারিখের রেয়ামিলটি নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় যথাক্রমে 40,000 এবং 1,05,000 টাকা, বেতন 5,000 টাকা। বেতন যেহেতু অফিস সংক্রান্ত খরচ, তাই এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। ফেরত 3,050 এবং 1,750 টাকা। বিমা প্রিমিয়াম 750 টাকা। বিমা প্রিমিয়াম বা বিমা সালামি একই কথা। এইটা কিন্তু অফিস সংক্রান্ত খরচ এবং এটা অবশ্যই পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত হবে। ডাক ও তার এখানে 1,300 টাকা। ডাক ও তার বলতে কি, যে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজ ডাক বিভাগের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হলে কিছু খরচ করতে হবে ডাক বিভাগকে, কিছু এটার জন্য কিছু সার্ভিস চার্জ আমাকে প্রদান করতে হবে, সেটাই। আর তার হলো অফিসের যে টেলিফোন বিল। যদিও এখন আধুনিক যুগ, ইন্টারনেট ব্যবহার করে আমরা অফিসে কাজ করতে পারি, তবে তারপরেও আমাদের কিন্তু অফিসে টেলিফোন ব্যবহার করতে হয়। এটা যেহেতু অফিস সংক্রান্ত, তাই এই কারণে এটা পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত হবে। পরিবহন খরচ 2,500 টাকা। বিজ্ঞাপন খরচ এখানে 2,750। বিজ্ঞাপন খরচটা এটা বিক্রয় সংক্রান্ত খরচ, এটা পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত হবে। বার্তা প্রাপ্তি 1,000 টাকা, এটা আসবে অন্য আয়ের মধ্যে। কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এখানে 1,000 টাকা, 2,600 টাকা। এটা কিন্তু আমার কুরিনের কাজটা কিন্তু পরিচালন ব্যয় কিন্তু কাজটি করতে হবে। বিবিধ দেনাদার 40,000 টাকা। এটি হলো একটি রেয়ামি। সমন্বয় যে তথ্যগুলো দেওয়া আছে: সমাপনী মজুত পণ্য 12,300 টাকা, পণ্য ক্রয় 2,000 টাকা, হিসাবভুক্ত হয়নি। খাদিজা অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী, অর্থাৎ এখানে মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন, যা হিসাবভুক্ত হয়নি। দেনাদারের উপর 4% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং 2% হারে বার্তা সঞ্চিতি রাখা প্রয়োজন। এই যে 4% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা কিন্তু নতুন সঞ্চিতি। এখানে কিন্তু নতুন কুরিন যে তথ্যটি থাকে, সেই নতুন কুরিন সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে উপস্থাপন করা নেই। শুধুমাত্র নতুন কুরিন সঞ্চিতি আমাকে 4% বের করতে হবে, সে সম্পর্কে স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে। এবং 2% বার্তা সঞ্চিতি। শিক্ষার্থীরা, যদি কখনো কুরিন, তারপরে কুরিন সঞ্চিতি এই কথার পাশাপাশি এবং যদি কখনো বার্তা সঞ্চিতি আমাকে বের করতে পারে, তাহলে মনে করতে হবে ওইটা দেনাদারের বার্তা সঞ্চিতি। এবং এই দেনাদারের বার্তা সঞ্চিতি অবশ্যই আমাকে পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। আমি বিজ্ঞাপন সংক্রান্ত এখানে কিন্তু ভিডিও কিন্তু উল্লেখ করেছিলাম, যে কি করে সেখান থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা বের করতে হয়। তো এটা নিয়ে কিন্তু আমাদেরকে অঙ্কটি করতে হবে। আমরা সমাধানের দিকে একটু খেয়াল করি। মোট মুনাফা 57,500 টাকা, যেটা আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা ছিল। শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই অঙ্কটি সম্পূর্ণ মোট মুনাফা থেকে শুরু করে আর্থিক অবস্থার বিবরণী, সম্পূর্ণ অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষার হলে করতে হবে। যেহেতু বইটি আগের বই, তো সেক্ষেত্রে সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, যার ফলে আমাকে এই মোট মুনাফা ধরেই তাদের বইতে যে তথ্যটি দেওয়া ছিল, আমাকে অঙ্কটি সমাধান করতে হবে। মোট মুনাফা থেকে আমাকে পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। দেখতে পাচ্ছ, বেতন দ্বিতীয় ঘরে 5,000 টাকা, কারণ বেতন সম্পর্কে সমন্বয় কিন্তু কোনো তথ্য বলা নেই। যেমন বকেয়া থাকতে পারে, অগ্রিম থাকতে পারে, এই সম্পর্কে কোনো তথ্য সেখানে উল্লেখ করা নেই, যার কারণে বেতনের টাকা আমার সরাসরি দ্বিতীয় ঘরে যাবে। বিমা প্রিমিয়াম হলো অফিসে যাতে দুর্ঘটনা ঘটলে সেটার ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে বিমা কোম্পানির কাছ থেকে, এর জন্য এটা নিরাপত্তার জন্যই কিন্তু বিমাটি করা হয়। যার ফলে এই বিমা প্রিমিয়াম আমাকে প্রতি মাসে একটি প্রিমিয়াম প্রদান করতে হবে, এবং সেটা কিন্তু অফিসের নিরাপত্তার জন্যই কিন্তু বিমাটি করা হয়। যার ফলে এই বিমা প্রিমিয়াম কিন্তু আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। বিমা প্রিমিয়াম এখানে 750 টাকা, সমন্বয় কোনো কিছু বলা নেই। ডাক ও তার
যেটা আমি একটা উল্লেখ করেছি ডাকতার, এটাও কিন্তু পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত হবে এবং এ সম্পর্কে সমন্বয় কোনো তথ্য দেয়নি। বিজ্ঞাপন খরচ, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে সমন্বয় বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। এর অর্থ হলো আমরা কিন্তু একটি আর্থিক বছরে এই 5 বছরের যে বিজ্ঞাপন খরচ দেয়া হলো, আমরা 1 বছরের টাকাকেই সর্বোচ্চ আমরা খরচ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবো। 5 বছরের মধ্যে যদি 1 বছরের টাকা যদি খরচ হয়, তাহলে বাকি 4 বছরের টাকা থেকে বেশি দেওয়া হলো। এখন এই বাকি 4 বছরের টাকাকে আমাকে বিলম্বিত হিসেবে গণ্য করতে হবে, যার ফলে বিজ্ঞাপন প্রথম ঘরে এখানে 2750 টাকা মাইনাস বিলম্বিত, দেখতে পাচ্ছ 2750 টাকাকে আমরা কিন্তু 5 দিয়ে ভাগ দিয়েছি, কারণ এখানে বলা আছে 5 বছরের জন্য এটা পরিশোধ করা হয়েছে, যার ফলে এখানে ভাগ 5 আর বিলম্বিত হবে 4 বছরের, কারণ 1 বছরের টাকা যদি এর মধ্যে খরচ হয়, তাহলে বাকি 4 বছর টাকা আমাকে বিলম্বিত হিসেবে ধরতে হবে, যার ফলে এখানে ভাগ 5 গুণ 4 দেওয়ার পরে এখানে বিলম্বিত বেরিয়েছে 2200 টাকা। তো বিলম্বিত যদি আমার 2200 টাকা হয়ে থাকে, তাহলে 2750 টাকা থেকে এই 2200 টাকা বিয়োগ দেওয়ার পরে আমার বিজ্ঞাপনের যে প্রকৃত খরচ সেটা 550 টাকা, এবং সেই টাকাটি আমাকে দ্বিতীয় ঘরে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে কুরিন সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয় দিনাদারের উপর 4% কুরিন ও সন্দেহজনক দিনার সঞ্চিতি আমাকে বের করতে বলছে। তো এটাই কিন্তু আমার নতুন কুরিন সঞ্চিতি। আমি লিখলাম নতুন কুরিন সঞ্চিতি, এই 4% আমাকে কিন্তু বের করতে হবে যে দিনাদার সেই টাকার পরে। দেখতে পাচ্ছ র্যামিলের দিনাদার দিয়ে আছে 40,000 টাকা। এখন আমি সরাসরি কখনোই দিনাদারের পরে বের করতে পারবো না, আমাকে কিছু যোগ বিয়োগ করতে হবে। যেমন এই যে দিনাদার, এই টাকার সাথে সমন্বয় যদি ধারে বিক্রয় থাকে, সেই ধারে বিক্রয়টাকে আমাকে যোগ করতে হবে। সমন্বয় ধারে পণ্য ক্রয় দেওয়া আছে, কিন্তু ধারে পণ্য বিক্রয় এই কথাটি উল্লেখ করা নেই, যার ফলে 40,000 টাকার সাথে আমি ধারে বিক্রয় টাকা যোগ করতে পারবো না। দ্বিতীয় নিয়ম, সমন্বয় যদি বিক্রয় ফেরত থাকে, যেমন বিক্রয় ফেরত থাকতে পারে অথবা আন্তঃ ফেরত থাকতে পারে সমন্বয়, এই তথ্য থাকলে আমাকে এই যে দিনাদার এখান থেকে আমাকে বিক্রয় ফেরতের টাকাটি বাদ দিতে হবে, কিন্তু সমন্বয় এরকম কোনো লেনদেন উল্লেখ নেই। তারপরে নতুন কুরিন, যে দিনাদার এখান থেকে আমাকে নতুন কুরিন এই টাকাটি বাদ দিতে হবে, যেহেতু ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, নতুন কুরিন কোনো তথ্যই যেহেতু আমার সমন্বয় দেয়া নেই, সুতরাং আমি এই 40,000 টাকা পরে এখন আমাকে সরাসরি এই 4% বের করতে হবে। 4% বের করার পরে এখানে আমার টাকাটি এসেছে 1,600 টাকা। দ্বিতীয় কাজ হলো কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি। আমার রেয়ামিল এবং সমন্বয় কোথাও কিন্তু কুরিনটা কিন্তু দেয়া নেই, যেমন এই যে এখানে সঞ্চিতি কথা বলা আছে, কুরিন ও সন্দেহজনক দেনার সঞ্চিতি টাকাটি কিন্তু ডেবিট দিকে দেয়া নেই, টাকাটি শুধুমাত্র ক্রেডিট দিকে দেয়া আছে, যার ফলে এটা কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি, যেটা আমাকে এখান থেকে বিয়োগ দিতে হবে। আর র্যামিলে কুরিন থাকলে সেই টাকাটা অবশ্যই ডেবিট দিকে থাকবে, তার মানে র্যামিলে ডেবিট দিকে কোনো কুরিনের টাকা নেই এবং সমন্বয় কিন্তু আমার নতুন কোনো কুরিন তথ্য এখানে দেয়া নেই, সুতরাং এখানে কুরিন কিন্তু শূন্য আসবে, মাইনাস এখান থেকে এই যে কুরিন সঞ্চিতি 2600 টাকা, এটা বিয়োগ দিতে হবে। যেহেতু কুরিনের টাকা এখানে দেয়া নেই, সুতরাং এই ব্যালেন্সটি সরাসরি আমার প্রথম ঘরে যাবে, যেহেতু সঞ্চিতির টাকাটা বেশি, সুতরাং নতুন কুরিন সঞ্চিতি থেকে আমাকে এই যে সঞ্চিতির টাকাটি বেশি আসলো, এটা মাইনাস করতে হবে, এটা নিয়ম। এখন খেয়াল করি যে নতুন কুরিন সঞ্চিতি, সেখান থেকে কিন্তু আবার সঞ্চিতির টাকাটা কিন্তু বেশি, যার ফলে বিয়োগ দেওয়ার পর এখানে যে ব্যালেন্সটা আসবে সেটাকে আমাকে ব্র্যাকেট দিয়ে এখানে আটকে দিতে হবে। এবং আমি তোমাকে বলেছি যে এবং দিয়ে এই যে 2% হারে বাটা সঞ্চিতি রাখা প্রয়োজন, এটা কিন্তু দিনাদারের বাটা সঞ্চিতি। এখন এই দিনাদারের বাটা সঞ্চিতির কাজ সবসময় কুরিন এই কাজটা করার পরে আমাকে এই কাজটি কিন্তু করতে হবে। আমি কখনোই কুরিনের কাজটি করার আগে কখনোই দিনাদারের বাটা সঞ্চিতি আমি বের করতে পারবো না। এখন আমাকে একসাথে করতে হবে এমন কোনো কথা নেই, যেমন আমি ইচ্ছা করলে কুরিনের কাজটি কিন্তু বেতনের জায়গায় আমি প্রথমে এখানে কিন্তু কুরিনের কাজটি কিন্তু করতে পারতাম, করার পরে আমি সর্বশেষে আমি এই যে দিনাদারের বাটার সঞ্চিতি বের করতে পারতাম, তাতে কোনো সমস্যা নেই, বা মাঝামাঝি জায়গায় কিন্তু আমি এটা বের করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। কখনোই কুরিনের কাজটি করার আগে আমরা দিনাদারের বাটার সঞ্চিতি বের করতে পারবো না এবং সেটা বের করা সম্ভব না। এখন এই যে দিনাদারের বাটার সঞ্চিতি, এটা হলো বিক্রয় সংক্রান্ত খরচ,
এখন এটা পরিচালনা ব্যয়তে আমাকে দেখাতে হবে। এখন কয় পার্সেন্ট বের করতে বলছে? 2% বের করতে বলছে। এই যে 2% বের করব, কোন টাকা পরে বের করব? দেনাদার। আমাকে এটাও দেনাদারের পরেই কিন্তু বের করতে হবে। এখন দেনাদার এখানে কয় টাকা আছে? 40,000 টাকা আছে। এই 40,000 টাকা পরে সরাসরি আমি কখনোই 2% করতে পারবো না। আমাকে সেই আগের যে প্রসেসটা সেটা যেতে হবে। এই যে দেনাদারের সাথে আমাকে ধারে বিক্রয় যোগ করতে হবে, সমন্বয় বিক্রয় ফেরত বাদ দিতে হবে, সমন্বয় নতুন কুরিন বাদ দিতে হবে। তো এই তথ্যগুলো কিন্তু দেয়া নেই। না থাকার কারণে এই যে 4% যে নতুন কুরিন সঞ্চিতি বের করছিলাম আমরা, এই যে 1600 টাকা, তাহলে সর্বশেষে এই যে দেনাদার এইখান থেকে আমাকে এই 4% টাকা যেটা 1600 টাকা সেটা বিয়োগ দিতে হবে। আর ধারে বিক্রয় টাকাটি যেহেতু দেয়া নেই, আমি তো যোগ করতে পারবো না। সামান্য যেহেতু বিক্রয় ফেরতের টাকা দেয়া নেই, যেহেতু সেটা আমি বিয়োগ দিতে পারবো না। নতুন কুরিন বাদ দিতে হবে, সেটাও তথ্য দেয়া নেই, আমি বিয়োগ দিতে পারবো না। তাহলে সর্বশেষে এই যে নতুন কুরিন সঞ্চিতি যেটা বের করা হলো, এইটা বাদ দেওয়ার পরে বাকি টাকার পরে আমাকে 2% করতে হবে। যার ফলে এই দেখো 40,000 মাইনাস এখানে 1,600, এই বাদ দেওয়ার পর যে টাকাটি বের হলো, তারপরে 2% করলে এখানে 768 টাকা এখানে বের হচ্ছে। এইটাই হলো আমাদের দেনাদারের বাটা সঞ্চিতি। এখন আমাকে টোটাল পরিচালন ব্যয়টা এখানে বের করতে হবে। টোটাল অ্যামাউন্টটা যোগ করার পরে এখানে কিন্তু এই 1,000 টাকা আমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানে পরিচালন ব্যয় এসেছে এখানে 7,368 টাকা। মোট মুনাফা থেকে এই 7,368 টাকা বাদ দেওয়ার পরে পরিচালন মুনাফা এখানে এসেছে 50,132 টাকা। এটার সাথে আরো দুইটা কাজ এখানে আছে। একটি হলো অন্যান্য আয় এবং অপরটি হলো অন্যান্য ব্যয়। এখন এই অন্যান্য আয় শুধুমাত্র একটিতে আছে এখানে 1,000 টাকা, যে বাট্টা প্রাপ্তি ক্রেডিট থেকে 1,000 টাকা, এটাই কিন্তু আমার অন্যান্য আয়ের মধ্যে এখানে আসবে। আর এখানে অনেক সময় সুদের টাকা আসতে পারে অন্যান্য আয়ের মধ্যে। আমার আমেরিকা তো কোথাও সুদের টাকা বের করতে বলে নাই, বা আলাদা করে সেই তথ্য কিন্তু এখানে দেয়া নেই। আর অন্যান্য ব্যয়ের মধ্যে যে আরো লেনদেনগুলো আসে সেই তথ্য দেয়া না থাকার কারণে আমার এখানেই পরিচালন মুনাফাটা বের করার পরে আমাকে অন্যান্য আয়টা যোগ করতে হবে এবং তার সাথে আমাকে নিট মুনাফাটা এখানে বের করতে হবে। সুতরাং নিট মুনাফা এখানে 51,132 টাকা। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এখানে নিট মুনাফাটি আলোচনা করলাম। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।